রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ভারত চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান। বহুদল বহুমত বহু রকমের অভিমত আসবে, কিন্তু জাতীয় ঐক্যের বিষয়ে এক জায়গায় থাকবে, গণতন্ত্রের বিষয়ে সবাই এক থাকবে। প্রত্যাবাসনে মিয়ানমার রাজি হওয়ায় আশার আলো দেখেছেন রোহিঙ্গারা। ক্যাম্পে খুশির বন্যা, নিরাপদের জন্য দ্রুত প্রত্যাবাসনের দাবি। এখনো আওয়ামী লীগ সন্ত্রাসীদের কাছে আছে অত্যাধুনিক AK-47 সহ মারাত্মক সব আগ্নেয়াস্ত্র। অপরাধীদের শনাক্তে হিমশিম পুলিশ। রাজশাহীর ভূমি অফিসে চাকরি হলে বছর ঘুরতে কোটিপতি। ভূমি সেবায় ঘুষের প্রতিযোগিতার টাকার ভাগ পান পিয়ন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাও। বৈশ্বিক উষ্ণায়নে বাড়ছে বজ্রপাত। বাংলাদেশে প্রতি বছর ঝরছে কমপক্ষে 300 জনের প্রাণ। গাছ রোপণ আর সচেতনতা বাড়ানোর তাগিদ। প্রচণ্ড খরার কবলে মৌলভীবাজারের চা বাগানগুলো ঝরে গেছে 15 থেকে 20% পাত। উৎপাদন কমায় লোকসানের শঙ্কায় মালিকরা। এবং ফিলিস্তিনের গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। প্রতিদিন বাড়ছে প্রাণহানি। খাবার বিশুদ্ধ পানির তীব্র সংকট, দুর্ভিক্ষের পথে বাসিন্দারা। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত খবর। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত আকস্মিক নয়, এটি আগ থেকেই জানত সরকার। এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। আর বাণিজ্য উপদেষ্টা বলেছেন, বিষয়টি সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা। বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে আমদানি বাড়াতে হবে। শনিবার শুল্কারোপ বিষয়ে প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলন এসব কথা বলেন তারা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। শনিবার সন্ধ্যায় বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ বিষয়ে জরুরি বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেন, ভয় পাওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত আকস্মিক নয়, এটি আগ থেকেই জানত সরকার। প্রধান উপদেষ্টার নির্দেশে এ বিষয়ে ফেব্রুয়ারি থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় আলোচনায় রয়েছে সরকার। আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের যে রিঅ্যাকশন সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে তাদেরকে পাঠাবো। প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে আমদানি বাড়ানো যেতে পারে। আমরা এখানে সম্ভাবনাও দেখছি, সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছি। প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য। বাংলাদেশি পোশাকের বৈচিত্র্য ও মানের ফলে এই খাত ক্ষতিগ্রস্ত হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে আলাপ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও এই সময় জানান তারা। যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি চাইলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি বলে অভিমত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর। বলেন, ভারত চীন দুই পরাশক্তির সঙ্গে রাখতে হবে ভারসাম্যপূর্ণ সম্পর্ক। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে রেখে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক জায়গায় থাকতে হবে। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে
গেল এক দশকের বেশি সময় ধরে পতিত আওয়ামী লীগ সরকারকে একতরফাভাবে সমর্থন দিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ ভারত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতেই অবস্থান নিয়েছেন পতিত স্বৈরাচার প্রধান শেখ হাসিনা। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সময়ে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে দেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনে এরই মধ্যে চীন সফর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেক সম্মেলনে সাইডলাইন বৈঠকে আলোচনা করেছেন প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর মতে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতার কারণে পৃথিবীর অন্যতম 3 পরাশক্তি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বোঝাপড়ায় সিদ্ধান্ত নিতে হবে বিচক্ষণতার সাথে। আমাদের একদম বর্ডারেই যে মিয়ানমারের রাজ্যটা, সেই রাজ্য নিয়ে আমেরিকার অনেক ইন্টারেস্ট আছে, এই রাজ্য নিয়ে ভারতেরও ইন্টারেস্ট আছে, এই রাজ্য নিয়ে চায়নারও ইন্টারেস্ট আছে। আর কিন্তু ফ্রন্ট লাইনে কিন্তু আমরা ওরা কেউই নেই। চায়নাকে আমরা নেবার বলতে পারি, আর ইন্ডিয়াকে তো নেবার বলতেই হবে, বিকজ ইন্ডিয়া একদম আমাদের বর্ডারের দেশ। মনে করি আমাদের 2 পরাশক্তির মধ্যখানে আমাদেরকে একটু ব্যালেন্স করে থাকা ভালো। পার্শ্ববর্তী দেশে অস্থিরতা রেখে প্রতিবেশী কোনো দেশই স্বস্তিতে থাকতে পারবে না বলেও মনে করেন তিনি। একটা দেশ যখন রাজনৈতিক স্থিতিশীলতা চায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি চায়, তখন তার সাথে তার নেইবারদের সবসময় একটা ভালো সম্পর্ক রাখা ভালো। পার্শ্ববর্তী লোকদের আপনি বিরক্ত করে মারামারি করে নিজের ওই টেনশন ফ্রি থাকতে পারবেন না। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। জাতীয় ঐক্য বিনষ্ট হচ্ছে বলে যে জিকির তুলতেছে কেউ, এটা কিন্তু ঠিক নয়। এটাই চর্চা, বহুদল, বহুমত, বহু রকমের অভিমত আসবে, কিন্তু জাতীয় ঐক্যের বিষয়ে এক জায়গায় থাকবে, গণতন্ত্রের বিষয়ে সবাই এক থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য সংহত করার জন্য এক জায়গায় থাকবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বলেও জানান দলটির স্থায়ী কমিটির এই নীতি নির্ধারক। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই জনগণের সাথে, দেশের সাথে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বারবার মুখ থুবড়ে পড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আবারও দেখা দিয়েছে নতুন আশার আলো। বাংলাদেশে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত 8 লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও 70,000 রোহিঙ্গা। এই খবরে রোহিঙ্গা শিবিরে বিরাজ করছে খুশির আমেজ। কক্সবাজার থেকে আব্দুর রহমানের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে যেন একের পর এক নতুন পালক যুক্ত করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এসে প্রত্যাবাসনের আশা জাগানোর পর থেকে আশায় বুক বেঁধেছিল রোহিঙ্গারা। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিমস্টেক সম্মেলন থেকে এলো দারুণ খবর। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে 1,80,000 রোহিঙ্গার প্রত্যাবাসনে রাজি হয়েছে মিয়ানমার। আরো 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাই বাছাইয়ের কাজ চলছে। যথাযথ নাগরিক অধিকার নিশ্চিতে নিজ ভূমিতে ফিরে যেতে উন্মুখ হয়ে আছেন রোহিঙ্গারা। বেশি খুশি আই গায়র সাড় উদ্দন লিন্দা রগো আর শুধু হুগদানি লিন্দে আরা আথাই তনসার কেম্প মাঝে আরা রাইল লয়রা আরা যখন সুরতে অনরা দুনিয়ারে জানাইরে যখন সুরতে আরারে বর্মা সরকারের দিবা বলে আশা করি। তবে মিয়ানমার সেনাদের চালানো নির্যাতনের বিভীষিকা এখনো চোখে মুখে ভাসে রোহিঙ্গাদের, আর তাই নিরাপদ জোনে তাদের প্রত্যাবাসন চান রোহিঙ্গা নেতারা। এডে পর্যন্ত ডলা গাজি মিলিটারি পোশাক দেখলে কেলাং হতে চাইলে শুকুরের পাই মারি ফেলাই, বন মারি ফেলাই, গুলি গুলি ফেলাই, হাড়ি ফেলাই, ইন দেখিলে মতন আর তো কি হয়ে যায়, মাথা মেন্টাল মিক হয়ে যাবে। তো সেই হিসাবে আর তো কি করা হইব, আরে সেফ জোন দিয়ে যা হইব। আগে জেন্দিল্লা খাড়ি মারি নিয়ালে বাংলাদেশের মাহফুজা তুলে দিবে যে হেন্দিল্লা আন্ডা আনো বরণ দেবল্লা বলি রোহিঙ্গা দুনিয়ারে আরজ করছে। আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস জুবানুদ্দিন পুরা গিয়ে দেখিয়ে হইলে রোহিঙ্গা কারখানার মাঝে সেফ জোন হইব আর টুপি দি আর আলটিমেট সলিউশন হইব। দীর্ঘ বছর গলার কাটা হয়ে থাকা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চান রোহিঙ্গা প্রতিরোধ কমিটিও। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টার কথা যাতে সত্যি হোক, উনি আন্তর্জাতিক মহলে যে কোনোভাবে কনভিন্স করে
এবং মায়ানমারকে তাদের নাগরিকগুলো তাদের কাছে ফেরত যাবে, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। আমরা তো সবসময় প্রস্তুত ছিলাম, 18-তে প্রস্তুত ছিলাম, 19-এ প্রস্তুত ছিলাম, 23 সালেও প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত আছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচেষ্টায় নিজ দেশে ফিরতে পারবেন রোহিঙ্গারা, এমন প্রত্যাশা তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এখনও আওয়ামী লীগ সন্ত্রাসীদের কাছে আছে অত্যাধুনিক AK-47 সহ মারাত্মক সব আগ্নেয়াস্ত্র। দেশ টিভির অনুসন্ধান বলছে, জুলাই অভ্যুত্থানে যারা প্রকাশ্যে গুলি চালিয়েছে তাদের অনেকেরই নামে হত্যা মামলা করা হয়নি, আর মামলা হলেও তাদের গ্রেফতার করা যায়নি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আত্মগোপনে থাকে এসব সন্ত্রাসীরা দেশের জন্য হুমকি, তবে তাদের শনাক্ত করতেই হিমশিম খাচ্ছে পুলিশ। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন রাসেল। জুলাই অভ্যুত্থানে পুলিশের সাথে এরা কারা? দেশীয় অস্ত্র, বন্দুক, পিস্তল, শটগানের সাথে অত্যাধুনিক AK-47ও ছিল যাদের হাতে। দেশ টিভির অনুসন্ধান বলছে, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র AK-47 দিয়ে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালায় সাভারের উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ও মানিকগঞ্জের যুবলীগ কর্মী কার্লিস শুভ। শটগান নিয়ে ছাত্র জনতা হত্যায় ঝাঁপিয়ে পড়ে সাভারের যুবলীগ নেতা ফরিদ আহমেদ, থানা আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন, উপজেলা আওয়ামী লীগ সদস্য মেহেদি হাসান তুষার, স্থানীয় সন্ত্রাসী নজরুল ইসলাম ও মানিকগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি অভিজিৎ। পিস্তল হাতে ছিল মানিকগঞ্জ যুবলীগ কর্মী সানি, সাভার উপজেলা আওয়ামী লীগ সদস্য রাজু সহ অনেকে। অভ্যুত্থানে হামলা আর হত্যার ঘটনায় মামলা হয়েছে 5 শতাধিক, গ্রেপ্তারও হয়েছে হাজার হাজার। তবে প্রকাশ্য গুলি চালানো আওয়ামী লীগ নেতা আর সন্ত্রাসীরা কি রয়েছে সে তালিকায়, নাকি প্রাণঘাতী অস্ত্রসহ এখনও রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে? জানতে মানিকগঞ্জ ও সাভারে অনুসন্ধান শুরু করে দেশ টিভি টিম। অবাক বিষয়, একমাত্র সাইদুর রহমান সুজন বাদে কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। অস্ত্র উদ্ধার কার্যক্রমও চরম হতাশাজনক। মানিকগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি AK-47 উদ্ধার হলেও মারাত্মক প্রাণঘাতী সব অস্ত্র এখনও আওয়ামী সন্ত্রাসীদের হাতে, যা নিয়ে নতুন আতঙ্ক তৈরি হচ্ছে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝেও। যাদের হাতে আমরা অস্ত্র দেখেছি তাদের ওইভাবে কিন্তু আমরা গ্রেপ্তারের কোনো কার্যকরী ভূমিকা দেখি নাই। একটা জায়গায় শঙ্কিত যে সাভার আশুলিয়ার আসলে এখনও যারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে সরাসরি গুলি চালিয়েছিল তাদের উল্লেখযোগ্য কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। তবে অস্ত্র উদ্ধার আর গ্রেপ্তার তো দূরের কথা, এসব আসামিদের শনাক্ত করতেই হিমশিম খাচ্ছে পুলিশ। অনেকের নামে হয়নি হত্যা বা অস্ত্র আইনে মামলা। আরও কয়েকটি অস্ত্র দেখা যাচ্ছে, এটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ তারা কেউ এলাকায় তো নেই, প্লাস আত্মগোপনে থাকার কারণে আমরা তাদেরকে এখনও আইডেন্টিফাই করে ধরতে পারছি না, বাট আমাদের এটি প্রক্রিয়াধীন আছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, অস্ত্র উদ্ধার না হলে হুমকিতে থাকবে সারা দেশ, বাড়বে নানা ধরনের অপরাধ। মামলা হয়তো বা কিছু হচ্ছে বা গ্রেফতার হচ্ছে, বাট মেইন জায়গাটায় আমরা হাত দিচ্ছি না। যেটা আমরা এখন কথা বলছি যে অস্ত্রগুলো আসলে উদ্ধার করার বিষয়টা, সেখানে দেখা যায় যে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের একটা নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে। শুধু মানিকগঞ্জ আর সাভার নয়, সারা দেশেই জুলাই অভ্যুত্থানে প্রকাশ্য গুলি করা সন্ত্রাসীদের অধিকাংশই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ভূমি অফিস যেন টাকার খনি। রাজশাহীর ভূমি অফিসে চাকরি হওয়া মানে বছর ঘুরতেই কোটিপতি। ভূমি ব্যবস্থাপনার রেজিস্ট্রেশন ও জরিপ সবখানে চলে ঘুষের প্রতিযোগিতা। ঘুষ যেন এখানে রীতিতে পরিণত হয়েছে। মানুষকে জিম্মি করে প্রকাশ্যে ঘুষ নিলেও নেই ব্যবস্থা। পিয়ন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পদ অনুযায়ী হয় টাকার বন্টন। কাজী শাহেদের প্রতিবেদন। টাকা তো না দিলে যাবে না, আপনি 2000 টাকা দিন।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে ঢুকতে গেলেই চোখে পড়বে সেবাগ্রহীতার লাইনে দাঁড়িয়ে টাকা আদায় করার দৃশ্য। চারঘাট উপজেলা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট জীবননেসা এক সেবাগ্রহীতার কাছে 2000 টাকা ঘুষ দাবি করছেন। প্রকাশ্যে এমন ঘুষ আদায় চললেও নেই অনুতাপ। আমার ম্যাক্সিমাম বন্ধুরা এখন সিনিয়র স্টাফ রিপোর্টার, অনেকেই সহকারী এডিটর হয়ে গেছে। অনেক ভাই ও বুঝতে পারে নাই, ওর মাফ করে দেন। যেহেতু আসলে আমার অফিসের নাকের ডগায় আপনি যেটা বলেছেন, এটার দায় তো আসলে এড়ানো সম্ভব না। রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার গোলাম মুর্তজা 12 বছরের চাকরিতে বেতন বাবদ তার বৈধ আয় সর্বোচ্চ 55 লাখ টাকা, অথচ তিনি এখন কোটি কোটি টাকার মালিক। রাজশাহীর প্রাণকেন্দ্র বহরমপুরে প্রায় 1,22 লাখ টাকায় 3 তলা বাড়িসহ কিনেছেন 4 কাঠা জমি। এর বাইরেও আছে তার বিপুল সম্পদ। সম্প্রতি এই সার্ভেয়ার বদলি হয়েছেন দিনাজপুর সেটেলমেন্ট অফিসে। সেটেলমেন্ট অফিসারের আরেক কর্মচারী ক্লার্ক রেজাউল করিম স্ত্রী খাদিজাতুল কোবরার নামে মিরের চক এলাকায় প্রায় 1.5 কোটি টাকার জমি কিনে নির্মাণ করছেন 4 তলা বাড়ি। নগরীর বহরমপুর বাজারে আলিশান বাড়ি বানাচ্ছেন তানোরের ভূমি উপসহকারী কর্মকর্তা তানভীর আহমেদ সজীব। তবে এসব সম্পদ নিজেদের বৈধ আয় থেকে করেছেন দাবি তাদের। আমার ওয়াইফের নাম লোন নিছি ধরেন 26 লাখ মতো, আর আমার ব্যাংকে লোন আছে ধরেন 8 লাখ 34 লাখ টাকা মতো। এখানে ওয়াইফের কিছু গহনা টহনা ছিল, এগুলো বিক্রি করা হয়েছে। এগুলো যেগুলো সাংসারিক যেটা প্রয়োজন যেটা হয় সেটা শালা সুমন্দির কাছ থেকে ধার নেওয়া হয়েছে। এরকম বাড়ি তো বলতে হলে এরকম বাড়ি না, একটা পুরাতন বাড়ি করা হয়েছে, সেটা ব্রিকে মানে মাটির গাঁথনিতে একটা বাড়ি 50 লাখ টাকা দিয়ে একটা জমি কেনা হয়েছে। হ্যাঁ, আয়ের উৎস আছে, সবই আছে, আয়ের উৎস আছে। এটা আমি এই যে জমি অধিগ্রহণ হয়েছিল একটা, আমার জমি অধিগ্রহণ থেকে টাকা পাইছিলাম, জমি বিক্রি করছি 2টা জমি, সেই 2টা জমি থেকে বিক্রি। আমার কৃষি জমি আছে, প্রায় আমার 15 বিঘা জমি আছে আমার। এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আমার কিছু গয়না ছিল, আর মারা হেল্প করেছে। আমার কথা ছিল যে বিয়ের পরে আমাকে হেল্প করবে। এসব অভিযোগ নিয়ে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। তবে দুর্নীতি বন্ধে কর্মকর্তা কর্মচারীদের সম্পদের নিয়মিত হিসাব নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সেখান থেকে শুরু করে আপনার বিভাগীয় কমিশনার পর্যন্ত সেখানে একটা প্রশাসনিক সিস্টেম আছে, সেটি আবার আপনার সার্ভে করবার জন্য আপনার সেই জোনাল সেটেলমেন্ট অফিস বা ওই যে ল্যান্ড রেকর্ডস এন্ড সার্ভে যেটি আমাদের অধিদপ্তর আছে, সেখান থেকে শুরু করে নিম্ন পর্যায়ে সেটেলমেন্ট অফিস পর্যন্ত আছে। আমার কথা হলো এই স্ক্যাটার্ড অফিসগুলিকে আমার মনে হয় একটা মন্ত্রণালয়ে নিয়ে এসে এক ধরনের চেন অফ কমান্ড স্থাপন করলে কিছুটা দূরীভূত হয়ে যাবে। ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের চেইন করাপশন থেকে বের হতে কঠোর পদক্ষেপ জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায় শনিবার রাত 10:55 দিকে ফুলের দোকানে আগুন লাগে। খবর পেয়ে তাদের 5টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখানে আসে তারা কাজ শুরু করে, কিন্তু পানির সমস্যার কারণে আমরা হেডকোয়ার্টার থেকে আরো 3টা গাড়ি নিয়ে আসি, ইউনিট নিয়ে আসি কাজ করার জন্য। তো এখানে এসে যে আগুন ছিল আমরা দ্রুত সময়ের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং 1 ঘন্টার ভিতরে আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন করে থাকি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না, কিন্তু এখানে যে বৈদ্যুতিক যে তারগুলো ছিল খুব লুজ কানেকশন ছিল, এলোমেলো অবস্থায় ছিল। আমরা ধারণা করতেছি বৈদ্যুতিক দুর্যোগের কারণে আগুনটা লাগতে পারে। তো এখানে বিপজ্জনক অবস্থায় ছিল যে বেলুন ফুলানোর জন্য যে গ্যাসটা ব্যবহার করা হয় হিলিয়াম অথবা হাইড্রোজেন, এই গ্যাসের সিলিন্ডার ছিল, সেখান থেকে গ্যাস বের হচ্ছিল এবং আগুন বের হচ্ছিল, আগুন হচ্ছিল। ঢাকা 400 বছরের পুরনো এই শহরের পরতে পরতে বিদ্যমান ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির ছাপ। তবে অপরিকল্পিত নগরায়ন আর দখল দূষণে সে ঐতিহ্য আজ অনেকটাই মলিন। স্থপতিবিদরা বলেছেন, পরিকল্পনার অভাব আর গবেষণা না থাকার ফলে পিছিয়ে পড়ছে ঢাকা। সাদ আহমেদের প্রতিবেদন। ঢাকা নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য নগরীর দৃশ্য। ইতিহাসের ধারক হয়ে দাঁড়িয়ে থাকা আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, বিউটি বোর্ডিং কিংবা শাঁখারীবাজার সহ ঐতিহ্যবাহী সব স্থাপনাই বলে দেয় ইতিহাস আর ঐতিহ্যে কতখানি সমৃদ্ধ ছিল রাজধানী ঢাকা। সগৌরবে দাঁড়িয়ে থাকা এসব স্থাপনা শুধু বাংলাদেশিদেরই নয়, টানে বিশ্বের নানা প্রান্তের পর্যটকদেরও। Yeah, it's very beautiful. I feel like it's one of the only places where, you know, we've seen a lot of like
bushes and greenery surrounding like a nice little building. 1610 সালে মোগল সুবেদার ইসলাম খাঁর হাত ধরে শুভ বাংলা রাজধানী হিসেবে যাত্রা শুরু করা ঢাকা আজ বিশ্বের অন্যতম জনবহুল মহানগরী। মানুষের চাপে, অপরিকল্পিত নগরায়ন আর দখল দূষণে জর্জরিত এটি। ঢাকার আরেক অবিচ্ছেদ্য অংশ বুড়িগঙ্গা। রাজধানী হিসেবে ঢাকাকে নির্বাচনের পিছনে প্রধান ভূমিকা রেখেছে বুড়িগঙ্গা। ঢাকার চারদিক ঘিরে থাকা বুড়িগঙ্গা অর্থনৈতিক, নৌ চলাচল এবং নিরাপত্তা রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে সেই বুড়িগঙ্গায় আজ দখল দূষণে অস্তিত্বের সংকটে। আমি আয়া দেখছি পানি একদম ডাব নাইকেলের মতন, আমরা গোসল করছি, খাইছি। নদীর মাথা বাইন্দে আলাইছে, নেতারা পানি চলাচল করতে পারে না, এই কারণে দূষিত হয়ে গেল। নাগরিকরা বলছেন প্রাপ্তি অপ্রাপ্তির মিশেলে মিশে আছে ঢাকা। বাণিজ্য ও কর্মসংস্থানের দিক থেকে এগিয়ে গেলেও দখল দূষণে আর নানা জঞ্জালে অনেকখানি পিছিয়ে ঢাকা। 400 বছরের ঐতিহ্য ঢাকা আছে, এটুকুই আমাদের প্রাপ্তি। অভাবটি বলতে মানে এখন যা দিন যেতেছে সব অবনতি হচ্ছে। লোক সংখ্যা বাড়ছে, জ্যামজট বাড়ছে, এখন এটা কীভাবে এটা সামনে দেখি আরে বাড়বো না কমবো। সে পুরনো ঢাকা তো আমরা ফিরে আর পাবো। যান্ত্রিক যুগের মধ্যে আমাদের মানবতা মনুষ্যত্বটা কমে আসছে। স্থপতিবিদরা বলছেন পরিকল্পনার অভাব আর আইনের শাসন না থাকায় পিছিয়ে আছে ঢাকা। ঢাকা শহর গত 30-40 বছরে পরিকল্পনার কোনো ছাপ নেই। আপনি কি দেখছেন গত 20 বছর 30 বছরে কোনো নতুন রাস্তা ঢাকায় হয়েছে? আইনের কোনো শাসন নেই ঢাকায়, তো দূষণ তো হবেই। ঢাকার আইনগুলো হয়ে যাচ্ছে সব বড়দের সাথে, তাহলে আপনার হবে কীভাবে? তাহলে তো একটা বসিলা হবে, আরেকটা মধুবাগ, আরেকটা তো বসতে হবেই। যে যার ইগো, যে যার গোষ্ঠী স্বার্থ, যে যার ব্যবসা স্বার্থ, কিন্তু জনগণের স্বার্থ আমার মনে হয় না কতটুকু দেখছে। আমার খুব সন্দিহান। আমরা প্রফেশনালরা। ঢাকা অপরিকল্পিত নগরী হয়ে ওঠার পেছনে ঢাকা উত্তর সিটির প্রশাসক বিগত সরকারের সদিচ্ছার অভাব আর উন্নয়ন প্রকল্পের নামে হরিলুটকেই দায়ী করেন। সময় পেলে ঢাকার ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার পাশাপাশি বাসযোগ্য নগর গড়ার চেষ্টার কথা জানান তিনি। ঢাকার প্রতিটি খালের পানি, প্রতিটি নদীর পানি, প্রতিটি জায়গায় যে পরিমাণ ময়লা, দুর্গন্ধ, দূষণ, এটা তো গরিবরা করে না। বাংলাদেশের যত জায়গায় মূল পলিউশন হচ্ছে, এই পলিউশনের মূল পলিউটার্স কিন্তু অ্যাফ্লুয়েন্ট অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। তো ঢাকার 4 নদীকে আমরা শেষ করে দিয়েছি ফ্যাক্টরি মালিকদেরকে পেটে পয়সা ঢোকানোর জন্য। সময় এসছে, আমরা যে কাজগুলো শুরু করেছি, আমাদেরকে যদি সময় দেওয়া হয় আমরা চেষ্টা করব ভালো কিছু করার জন্য। বহু ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির শহর ঢাকা। তবে সেই ঐতিহ্যকে দূরে ঠেলে দিয়ে ঢাকা আজ দখল দূষণে জর্জরিত। আধুনিকায়ন আর পরিকল্পিত নগরায়নে অন্যান্য দেশের রাজধানীগুলো যখন আধুনিক বিশ্বের রোল মডেল, সেখানে ঢাকা জায়গা করে নিয়েছে বসবাসের অযোগ্য শহরের তালিকায়। নগরবিদরা বলছেন সরকারের পাশাপাশি সচেতন হতে হবে নাগরিকদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। বজ্রপাতে বিশ্বে প্রতি বছর যত মানুষ প্রাণ হারাচ্ছে তার প্রায় অর্ধেক ঘটছে বাংলাদেশে। সতর্কতার অভাবে হার প্রতি বছর বেড়ে চলছে। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বজ্রপাতের মতো ঘটনা বাড়ছে। বিশেষ করে এপ্রিল, মে ও জুন এই 3 মাস বজ্রসহ কালবৈশাখীর মৌসুম হওয়ায় বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। তারিখের পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে এরকম বজ্র ঝড়ের তাণ্ডবতা আমরা দেখতে পারি। এপ্রিল, মে ও জুন এই 3 মাস বজ্রপাত আর ঝড়ের মৌসুম। ভৌগোলিক অবস্থার কারণে বিশ্বব্যাপী বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানির ঝুঁকিতে বাংলাদেশ। জাতিসংঘের তথ্য বলছে প্রতি বছর বাংলাদেশে প্রবল ঝড়ের সময় বজ্রপাতে 300 জন মারা যায়। অথচ অপেক্ষাকৃত দ্বিগুণ জনসংখ্যার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এই মৃতের সংখ্যা 20 জনের কম। বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় 2015 সালে এটিকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে সরকার। এরপর থেকে এই মৃত্যুর হার কমাতে কোটি কোটি টাকার প্রকল্প হাতে নিলেও তা তেমন কোনো কাজে আসেনি। একটি বেসরকারি সংস্থার তথ্য বলছে বাংলাদেশে বজ্রপাতে যারা মারা যান তাদের 70 ভাগই কৃষক বা যারা খোলা মাঠে কাজ করেন। এছাড়া বাড়ি ফেরার পথে 14% এবং গোসল ও মাছ ধরার সময় 13% বজ্রপাতের ফলে মৃত্যু হয়। দুর্যোগ বিশেষজ্ঞদের মতে খোলা প্রান্তরে বড় গাছ কেটে উজাড় করে ফেলা এবং নতুন সুরক্ষা ব্যবস্থা না রাখায় দিন দিন বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটছে। যখনই কেউ বজ্রধ্বনি শুনতে পাবে অন্তপক্ষে ঘরের মধ্যে দৌড়ে যাবে এবং 30 মিনিট
ঘরের মধ্যে অবস্থান করবে। কোনো রকমই গাছের নিচে দাঁড়ানো যাবে না, খোলা মাঠে থাকা যাবে না। ঝড়ের সময় শিলা বৃষ্টি সংঘটিত হয়, শিলা কুড়ানোর নামে কখনই বাইরে যাওয়া যাবে না, কারণ শিলা বৃষ্টি যে বরাবর সংঘটিত হয় সেই বরাবরই সাধারণত বজ্রপাত পড়ার সম্ভাবনা বেশি থাকে। বজ্র ঝড় শুরু হওয়ার আধা ঘন্টা আগে আবহাওয়া অধিদপ্তর থেকে সংকেত দেয়া হয়। এটি মেনে চললে মৃত্যুর হার অনেকাংশে কমানো সম্ভব বলেও মনে করেন এই আবহাওয়াবিদ। কোন কোন জেলার উপর দিয়ে এইরকম কালবৈশাখী ঝড় বয়ে যাবে, বায়ুর গতিবেগ কেমন থাকবে তা উল্লেখ সহ আমরা সতর্কবার্তা দিয়ে থাকি। সেটা যদি অনুসরণ করে জনগণ, তাহলে এই সব বজ্র ঝড়ের তাণ্ডবতা থেকে জানমাল রক্ষা পাবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। প্রচণ্ড খরার কবলে পড়েছে মৌলভীবাজারের চা বাগানগুলো। এরই মধ্যে পুড়ে গেছে প্রতিটি বাগানের 15 থেকে 20% চা গাছ। পাতার অভাবে চালু করা যাচ্ছে না কারখানা। এতে চলতি মৌসুমে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার শঙ্কায় রয়েছেন বাগান মালিকরা। বাগান বাঁচাতে সেচ সরঞ্জামে সরকারি ভর্তুকির দাবি তাদের। মৌলভীবাজার প্রতিনিধি সালে ইলাহি কুঠির পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় প্রচন্ড খরার কবলে পড়েছে মৌলভীবাজারের 92টি চা বাগান। অধিকাংশ বাগানের 15 থেকে 20% চা গাছ পুড়ে গেছে। পানির অভাবে প্রতিদিন অসংখ্য চা গাছের সবুজ পাতা ধারণ করেছে ধূসর রং। মরে যাচ্ছে নতুন পুরাতন চা গাছ। শ্রমিকরা মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত 2টি পাতা একটি কুড়ি সংগ্রহ করতে পারছেন না। তেমনি নতুন পাতার অভাবে চা প্রক্রিয়ার জন্য কারখানা চালু করা যাচ্ছে না। মৌসুমের শুরুতে প্রকৃতিগত দুর্যোগে দুর্ভোগ বেড়েছে চা শ্রমিকদের। এখন তো তলব রেশনও নাই আমাদের। তলব 3 দিনে দিবে, 6 দিন কাজ করলে আমাদের 3 দিন তলব দিবে। এই বছরে আমাদের ঠিক মতো ওরা 2000 পাতি দিতে পারছি না, কারণ সমস্যা হলো বৃষ্টির কারণ। বৃষ্টি আসছে না, পাতিও হচ্ছে না, চারাগুলাও মরে যাচ্ছে। আবহাওয়া অফিস জানায় গেল বছর মার্চ মাসে 48 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। তবে এবছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র 4 মিলিমিটার। 24-এর মার্চ মাসে টোটাল বৃষ্টিপাত ছিল 46 মিলিমিটার। এই বছর মার্চ মাসে বৃষ্টিপাত হয় অনলি 4 মিলিমিটার। খরা থেকে চা বাগান রক্ষায় সেচ সরঞ্জামে সরকারের ভর্তুকির দাবি জানায় বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন। সরকারকে অনুরোধ করব তার জন্য ইরিগেশন আমদানির ব্যাপারে চা বাগানের মালিকদের ভর্তুকি দেন, যার ফলে আমরা চা বাগান টিকিয়ে রাখি। চা বাগানকে খরার কবল থেকে রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক ছায়া বৃক্ষরোপণ, গাছ প্রুনিং এর পর ভালোভাবে ছাঁটাই ও আদিকালের পদ্ধতি কচুরিপানা প্রয়োগের পরামর্শ দিয়েছে কর্মকর্তারা। খরায় চা গাছে কিছুটা ক্ষতি হচ্ছে। খরা মোকাবেলায় আমরা 3টা মেইন টুলসের কথা বলি। কচুরিপানা মালচ, ইয়াং টি আদিকাল থেকে, এবং খরাপূর্ণ চা গাছগুলোকে মোকাবেলার জন্য কচুরিপানা মালচ চমৎকারভাবে কাজ করে। মৌলভীবাজার জেলার 92টি চা বাগান দেশের চা উৎপাদনে প্রায় 75% অবদান রাখছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। 22 লাখ টাকা মুক্তিপণ দিয়ে লিবিয়ার জিম্মি দশা থেকে দেশে ফিরলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা লোকমান হোসেন। সংসারে সচ্ছলতা আনতে পরিবারের মায়া ছেড়ে প্রায় 1 বছর আগে পাড়ি জমান প্রবাসে। বিদেশে ঠিকই গিয়েছেন, তবে দালালের খপ্পরে পড়ে হয়েছিলেন জিম্মি। সংসারে সচ্ছলতা তো দূরের কথা, উল্টো সংসার থেকে নিতে হয়েছে টাকা। মোট 25 লাখ টাকা খুইয়ে গেলে বুধবার লিবিয়ার জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে দেশে ফেরেন তিনি। জালিস মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। পিরোজপুরের লোকমান হোসেন 11 মাস আগে বাংলাদেশ থেকে কাজের খোঁজে পাড়ি জমান লিবিয়ায়। সেখান থেকে ইতালি যাওয়ার জন্য শাহ আলম নামে একজনকে দেন 3.5 লাখ টাকা, কিন্তু শাহ আলম তাকে বিক্রি করে দেন অন্য এক দালালের কাছে। নতুন দালাল জিম্মি করে ইতালি নেয়ার জন্য চায় 10 লাখ টাকা, যা দিতে হয় সিলেটের হবিগঞ্জের শিরু ইসলাম নামের এক দালালকে। কিন্তু ইতালি না পাঠিয়ে উল্টো ত্রিপোলির জহুরাঘাট ওসামা ক্যাম্পের একটি রুমে বন্দি করে মুক্তিপণের জন্য প্রতিদিন নির্যাতন করতে থাকে দালাল চক্র। বাধ্য হয়ে তার পরিবার ভিটেমাটি সব বিক্রি করে মাদারীপুরের দাদন জমাদ্দারকে দেন 12 লাখ টাকা। এমনকি একটা সময় কোথাও টাকা না পেয়ে 3 সন্তানকে বিক্রি করতে চেয়েছিল তার স্ত্রী। 4-5 জনে 4-5টা পাইপ দিয়ে তারপরে প্রতিদিন পিটানো হইতো, তারপরে জোড়া থাবর দিত কান পাশাইয়া, তারপরে 2 জনে 2 হাত ধরিয়া পাশরাইতো, তারপরে আতর দিয়া সমস্ত গিটে গিটে নখে
পিটাইছে। তার স্ত্রী জানায় লিবিয়ায় লোকমানকে জিম্মি করে নির্যাতন করা হতো। তিনি বেঁচে আছেন কিনা সেটাও সন্দেহ ছিল তার পরিবারের সদস্যদের। লোকমানকে মুক্ত করতে তার স্ত্রী দালালের বাড়িতে গিয়ে দিনের পর দিন থেকেছেন। তার স্বামী মুক্তি পেয়েছে এটা নিশ্চিত করে সেখান থেকে ফিরেছেন। তোরটা সময়ের ভিতরে আমরা এরকমের পারবো আমরা কোনোদিন আশা করি নাই। তা আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যা পাইলাম। লোকমান বিদেশে যাওয়ার পর দালালরা তাকে জিম্মি করে নির্যাতন করে। এই অবস্থায় এখন তার প্রয়োজনীয় চিকিৎসার দাবি স্থানীয়দের। পিঠে বাড়ি এটাও বন্ধক রাখা, কিছুদিনের মধ্যে রেজিস্ট্রি দিতে হবে এবং তার কর্মসংস্থান তো নেই এবং যে সে কাজ করবে কাজের পরিবেশ তার নাই, তার এখন আর্থিক সহায়তা করতে হবে আর পাশাপাশি চিকিৎসাটা জরুরি। দালালের চক্রান্তে পড়িয়া বহুত টাকা পয়সা লস দিয়েছে। সে ইদানিং 1 সপ্তাহ বাড়িতে আসছে, বহুত পয়সাপত্রের খেসারতে পড়ছে, অসুস্থ আছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সাধ্যমতো ব্যবস্থা গ্রহণের কথা জানান। তার কাছে নিউজ পাঠিয়েছি, উনি যেন আমার কাছে আসেন, আমি আসলে আইনানুগভাবে যতটুকু পারি তাকে সহযোগিতা প্রদান করা হবে। দালাল চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী পরিবারের। নিউজ ডেস্ক, দেশ টিভি।